গুড ইভিনিং মাই ডিয়ার স্টুডেন্টস। আমি পার্থপ্রতিম দেবনাথ, ইংরেজি ভাষার শিক্ষক। তোমাদের আজকে একটু ইংরেজি গ্রামারের একটা ইন্টারেস্টিং লেসন নিয়ে আলোচনা করব। দেখো, এটা ঠিক কোনো ক্লাসের জন্য নয়, এটা ফর ইচ অ্যান্ড এভরি ক্লাস। ক্লাস 7 থেকে শুরু করে আপ টু ক্লাস 12, এমনকি অনওয়ার্ডস এটা লাগবে। আচ্ছা দেখো, প্রথমেই যেটা বলি যে যারা অন্য কোনো মাস্টারমশাইয়ের কাছে এটা শিখে ফেলেছো আগে, তারা আরেকবার শোনো, তাদের আরও ভালো হবে, পোক্ত হবে নলেজ। আর যারা এখনও শেখা হয়নি, তারা একটু বেশি মন দিয়ে শোনো, শিখে নেবে। মোটেই কঠিন না, খুব সোজাভাবে বলবো। আজকে হয়তো পুরোটা শেষ হবে না, কারণ আজকে আমার ক্লাস নেওয়ার শিডিউল ছিল না। কদিন ধরেই জ্বরে ভুগছি, কিন্তু দুজন মাস্টারমশাইয়ের আজকে অনিবার্য কারণে শিডিউল ক্যান্সেল হয়েছে, তাই আমি ক্লাসটা নিতে এলাম, ক্লাসটা যেন বন্ধ না যায়। আজকে যে জিনিসটা আমি তোমাদেরকে বলবো, এটা তোমরা সবাই শুনেছো। লিখলাম PARTICIPL, পার্টিসিপল। নিশ্চয়ই শুনেছ, কিন্তু পার্টিসিপলটা কি, এটা নিয়ে কিন্তু স্টুডেন্টদের মধ্যে একটা কনফিউশন আছে। আজকে এই কনফিউশন তোমাদের আশা করি দূর হয়ে যাবে। দেখো, পার্টিসিপল কথাটা তোমরা প্রথম শুনেছ পাস্ট পার্টিসিপল হিসেবে। আর যারা একটু উঁচু ক্লাসে পড়ো, ধরো 9, 10 বা 11, 12, তোমরা পরীক্ষার কোশ্চেন পেপারে হয়তো অনেক ইনস্ট্রাকশন দেখেছো, জয়েন দ্য সেন্টেন্সেস উইথ দ্য হেল্প অফ পার্টিসিপল। এবার ছাত্রছাত্রীরা অনেক সময় ডিউ টু দেয়ার কন্ডিশন রিফ্লেক্স, মানে ইংরেজি পড়তে পড়তে তো একটা ইংরেজিরও কন্ডিশন রিফ্লেক্স হয়, কারেক্ট আনসার করে দেয়, কিন্তু পার্টিসিপলের কনসেপ্টটা ক্লিয়ার নেই। দেখো, আমি পার্টিসিপলের যদি খুব সোজা ভাষায় বলো, একদম সোজা সরল ভাষায় এটা বাংলা মানে কি, তো বাংলা মানে তুমি এক কথায় লিখতে পারো ডাবল রোল। ডাবল রোল কথাটা তো শুনেছো, ইংরেজি গ্রামারে না শুনলেও সিনেমা তো আমরা সবাই দেখি, সিনেমাতে ডাবল রোল হয় না? একজনই অভিনেতা বা অভিনেত্রী দুটো চরিত্র অভিনয় করে, অভিনেতা বা অভিনেত্রী একজন, কিন্তু রূপদান করছেন দুটো চরিত্রে। এই পার্টিসিপলটা খুব আসান ভাষাতে, খুব সোজা ভাষাতে বলতে গেলে ঠিক সেই রোলটাই প্লে করে। এবার কিভাবে প্লে করে এটাই তোমাদেরকে আজকে দেখাচ্ছি। দেখো, আমরা যেটা জানি, প্রেজেন্ট, পাস্ট, এটা কিছুক্ষণের জন্য আমরা একটা শর্ট অ্যাব্রিভিয়েশন করে নিই। প্রেজেন্ট মানে ধরলাম P1, পাস্ট মানে ধরলাম P2। তোমরা যেমন অঙ্কে ধরে নাও না, X ধরলাম, Y ধরলাম, ওরকম কিছু একটা ধরে নাও, P3। পরবর্তীকালে এই যখন P1 বলবো তুমি প্রেজেন্ট বুঝবে, যখন তোমাদেরকে P2 বলবো পাস্ট বুঝবে, আর P3 যখন বলবো পাস্ট পার্টিসিপল বুঝবে। এবার তিনটে উদাহরণ দিচ্ছি। দেখো, কিছু কিছু আছে ভার্ব, যেমন ধরো একটা লিখলাম খুব সোজা সাপটা ভার্ব, কাট, কাট, কাট। তিনটে চেহারাই আলাদা। এইবার এখানে একটা মজার প্রশ্ন উঠতে পারে তোমাদের, যে স্যার এটাও কাট, P2টাও কাট, P3টাও কাট, তাহলে উপর থেকে যদি এই টেবিলটাকে আমি হাঁটিয়ে দিই, তাহলে কোনটা P1, কোনটা P2, কোনটা P3 আমরা কি করে বুঝবো? অমনি করে বোঝার উপায় নেই। এটা সেন্টেন্সে যখন অ্যাপ্লিকেশন হবে, অ্যাপ্লাই হবে, সেই অ্যাপ্লিকেশনটা দেখে আমরা বুঝতে হবে। আচ্ছা, আরেক ধরনের কি থাকে, যেমন ধরো
একটা ভার্ব লিখলাম সলভ, সমাধান করা, তাহলে এটার পাস্ট ফর্ম হয় SOLVED, সলভ। এটার পাস্ট পার্টিসিপলও হয় SOLVED, সলভ। তাহলে প্রথমটার ক্ষেত্রে তিনটে চেহারাই এক, দ্বিতীয়টার ক্ষেত্রে দুটো চেহারা এক, আর P1টা কিন্তু আলাদা। আর আরেক ধরনের হয় সেটা তিনটেই আলাদা দেখতে, এগুলো তোমরা সব জানো, কিন্তু এগুলো আরেকবার না বললে আমার আলোচনাটা আমি ঢুকতে পারছি না। এই দেখো লাস্টে যে ধরনটা লিখলাম, এই গো, ওয়েন্ট, গান বা ডু, ডিড, ডান, এই ধরনের যে তিনটে চেহারা আলাদা আলাদা থাকে, বা টেক, টুক, টেকেন, এটা নিয়ে তো কোনো অসুবিধা নেই, তিনটে চেহারা আলাদা, তিনটে স্পেলিং আলাদা, তিনটে উচ্চারণ আলাদা। কিন্তু সমস্যা হচ্ছে যেগুলো তিনটেই এক দেখতে বা যেগুলো দুটোই এক দেখতে, সেগুলো আমরা কি করে আইডেন্টিফাই করব সেন্টেন্সের মধ্যে যে এটা P2 থেকে এসছে না P3 থেকে এসছে। এবার এই আলোচনা করতে গেলেই প্রথমে আমাদের এখন মূল আলোচ্য বিষয়, আজকে যে টপিকটা তোমাদের লিখেছি সেটা হচ্ছে এই পার্টটা। এই যে P3-তে তিনটে ভার্ব লেখা আছে, কাট, সলভ, গান, এই তিনটে যে শব্দ দেখছো, মানে এই তিনটে শব্দ না, মানে এই কলমে এই ধরনের যত শব্দ থাকে, সে কয়েক হাজার হতে পারে, এগুলো একাধারে ভার্ব আবার একাধারে অ্যাডজেক্টিভ। এগুলো বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে, অ্যাডজেক্টিভ মানে বিশেষণ। যেমন ধরো আমি বলছি সাদা চক, চকটা তো নাউন, চকটার কোয়ালিটি বোঝাচ্ছে সাদা, তার মানে সাদাটা হচ্ছে হোয়াইট চক, মানে হোয়াইটটা হচ্ছে অ্যাডজেক্টিভ, চকটা হচ্ছে নাউন। তা এগুলো হচ্ছে একাধারে তোমার অ্যাডজেক্টিভ, কিন্তু এই অ্যাডজেক্টিভগুলোতে গ্রামারে একটা নাম আছে, এটাকে বলে উইক অ্যাডজেক্টিভ। উইক মানে দুর্বল। তাহলে এখানে আবার একটা প্রশ্ন ওঠে যে অ্যাডজেক্টিভ তারও আবার দুরকম ক্যাটাগরি আছে, দুর্বল, সবল আছে। আর এইটা কিন্তু স্পেসিফিক্যালি তোমার ইংলিশ গ্রামারের ব্যাপার, এটার সঙ্গে কিন্তু বাংলা ব্যাকরণে এই ব্যাপারটা স্থানই নেই। এক একটা ভাষার এক একটা স্পেসিফিকেশন থাকে। বাংলাতে আমরা কি জানি, 5টা পদ, মানে 5টা পার্টস অফ স্পিচ, বিশেষ্য, বিশেষণ, শুনেছো তো এগুলো, কিন্তু ওটাই ইংরেজিতে হয় 8টা পদ, মানে 8টা পার্টস অফ স্পিচ। এবার যত বেশি স্পেসিফাইড হবে তার একটু ইন্ট্রিকেসি, কমপ্লেক্সিটি থাকতেই পারে। আরেকটা ব্যাপার দেখো, মজার ব্যাপার, যেটা বাংলার সঙ্গে আমাদের তুলনা করতে হয়, সাধারণত অধিকতর আমাদের স্টুডেন্ট পশ্চিমবাংলার বাঙালি, তো বাংলার সঙ্গে কম্পেয়ার করেই আমাদেরকে বোঝাতে হয় মাদার টাংয়ের সঙ্গে। এই ভার্ব জিনিসটা ইংরেজি ভাষাতে কিন্তু একটা আলাদা গুরুত্ব আছে। আমি কিন্তু এই কথা বলছি না যে বাংলা ভাষায়, হিন্দি ভাষায়, তামিল ভাষায় বা সংস্কৃত ভাষায় ভার্বের কোনো গুরুত্ব নেই, অবশ্যই গুরুত্ব আছে। কিন্তু বাংলা ভাষা ভার্ব ছাড়া সেন্টেন্স করার অনুমতি দেয়, ইংরেজি দেয় না। ছোট্ট উদাহরণ বলি, আমরা তো সবাইকে বলি তোমার কি নাম, বা ওটা লিখিও খাতাতে তোমার কি নাম, দিস ইজ এ কারেক্ট সেন্টেন্স ইন বেঙ্গলি। আমরা কেউ লিখি তোমার কি নাম হয়, কিন্তু ইংরেজিতে যখন লিখতে যাবে হয় কথাটা দিতে হবে, হোয়াট ইজ ইয়োর নেম, নাহলে কিন্তু সেন্টেন্সটা ইনকারেক্ট। যাক, তাহলে আমি যে প্রশ্নটা আসছিলাম, এই যে থার্ড কলমটা এখন যে ফর্মে দেখছো, যে বেয়ার ফর্মে, কাট, সলভ, গান, এইখান থেকে নিয়ে এটাকে ইচ্ছে করলে আমি বাক্যে অ্যাপ্লাই করতে পারি অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। উইক হোক কি স্ট্রং হোক, ওই আলোচনাটা আমি পরে যাবো, যে এটা উইক হলে স্ট্রং কোনগুলো, সেগুলো পরে আসছি। কিন্তু যেটা বক্তব্য হচ্ছে যে এটা অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ বাক্যে ব্যবহার হতে পারে বা হয়ে থাকে। উদাহরণ দিচ্ছি পরে আমি। আবার এই ভার্বগুলোর আগে যদি একটা করে অক্সিলারি ভার্ব লাগিয়ে দিই আমি, অক্সিলারি ভার্ব কি আবার সেটা বলতে হবে নাকি? আশা করছি জানো প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। যদি না জানো কমেন্ট সেকশনে লিখবে,
পরের ক্লাসে আরো বিশদভাবে আলোচনা করা যাবে। এর আগে যদি আমি একটা ভার্ব লিখে দিই অক্সিলারি ভার্ব, তাহলে এটা হয় পারফেক্ট টেন্সের ভার্ব হয়ে যাবে, নাহলে এটা প্যাসিভ ভয়েস হয়ে যাবে, প্যাসিভ ভয়েসের ভার্ব হয়ে যাবে, ফাইনাইট ভার্ব। যেমন ধরো আমি বলছি এই ভার্বটার আগে যদি ধরো আমি লিখে দিই ওয়াজ সল্ট, এই ওয়াজ সল্ট যদি বলি, তাহলে এখন এই যে তোমাকে যদি বলি ফাইনাইট ভার্বটা কি, ফাইনাইট ভার্বটা কিন্তু এই গোটাটা ওয়াজ সল্ট গোটাটাই ফাইনাইট ভার্ব, দুটো ভার্ব কিন্তু এখানে নয়, ফাইনাইট ভার্ব এখানে একটাই, তার বলতে পারো দুটো অর্গান আছে। দেখো আমি যদি এখন তোমাদেরকে বলি আমি এখন পড়ছি, আমি এখন পড়ছি, ভার্ব কোনটা? পড়ছি, পড়ছিটা কাজ করা বোঝায়, কাজ মানে ক্রিয়া। তাহলে ওইটাই যদি তুমি ইংরেজিতে লিখতে যাও, তোমাকে লিখতে হবে নাও আই অ্যাম রিডিং, এখন পড়ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে যেটা পড়ছি কথাটা একটা শব্দ দিয়ে প্রকাশ হচ্ছিল, সেটা ইংরেজি ব্যাকরণের লেখার রীতি অনুযায়ী দুটো শব্দ লাগছে, অ্যাম আর রিডিং, তার মানে কিন্তু দুটো ভার্ব হয়নি। বুঝতে অসুবিধা হচ্ছে? আসছি দেখো আলোচনা, এদিকটা মুছছি, এখন এটা থাক তোমার। একদম সাদা মাটা একটা বাক্য লিখলাম, এবার ইচ্ছে হলে একটা অবজেক্ট তুমি লাগাতে পারো, ছোট করে একটা যদি লাগিয়ে দাও, হি ইজ রিডিং আ বুক, কোনো অসুবিধা নেই। একদম সহজ সরল ভাষা, এটাকে যদি তুমি ক্লাসিফাই করো, এটা সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট, বুকটা। তাহলে এখানে ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে এফভি, এফভি মানে হচ্ছে ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব মানে বাংলায় সমাপিকা ক্রিয়া, ইংরেজিতে এটা ফাইনাইট ভার্ব। দিস ইজ দ্য ফাইনাইট ভার্ব, দ্যাট ইজ সমাপিকা ক্রিয়া। তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, পড়ছি, সে পড়ছে, হি ইজ রিডিং। তাহলে পড়ছে সমান সমান ইজ রিডিং, তাহলে দুটো ভার্ব কি করে হলো? ভাব তো একটাই, কিন্তু শব্দ ব্যবহার হয়েছে দুটো, এটা একটা শব্দ, এটা একটা শব্দ, ভার্ব দুটো নয়। এই দেখো এটা একটা চক, আচ্ছা এটা আরো ভালো করে বুঝবে, দেখো এটা একটা পেন, এটা আমার পেন, এটা একটা পেনের গোটা স্ট্রাকচার, একটা পেনের বডি আছে, ক্যাপ আছে, ভিতরে রিফিল আছে, যেমন একটা পেন হয়। ধরো এই পেনটা থেকে এই ক্যাপটা আমি খুলে দিলাম, তাহলে এই হাতে আমার বডিটা, এই হাতে আমার ক্যাপটা, এখন কি বলতে পারবে যে আমার দুটো পেন হয়ে গেছে? মোটেই না। তোমাকে বলতে হবে এই পেনটার এখন দুটো অর্গানে বিভক্ত হয়েছে, এটা একটা পেনের পার্ট, এইটা একটা পেনের পার্ট, এই দুটোকে যখন আমি একসঙ্গে করব, তখন এই গোটা একটা ইন্টিগ্রেটেড পেন হলো। অক্সিলারি প্রিন্সিপাল ভার্ব ঠিক তাই জিনিস, বুঝতে পেরেছো তো? আমি আসছি আর একটু বিশদভাবে, দেখো তাহলে ইজ রিডিং, এই যে কথাটা দেখছো, এখানে ফাইনাইট ভার্ব একটা। এইবার আমি যে কথাটা তোমাকে বলতে যাচ্ছিলাম সেটা একটু শোনো। আমি ধরে নিচ্ছি তোমরা এটা জানো, কিন্তু আমার যারা স্টুডেন্টস ভিউয়ার রয়েছে, যদি কেউ না জেনে থাকো, বাদ বাকি জায়গাটা হয়তো বুঝতে একটু অসুবিধে হতে পারে, তাই জন্য সামান্য একটু বলছি। আমাদের ইংরেজিতে ভার্ব মূলত দু ধরনের, আমি একটু শর্ট ফর্মে লিখছি, বুঝলে তো, বোর্ডের জায়গাটা কম। ফাইনাইট ভার্ব আর ইনফাইনাইট ভার্বটাকে আইভি লিখলাম, এটা বাংলায় আছে, সমাপিকা ক্রিয়া, এটা
এটা অসমাপিকা ক্রিয়া। আচ্ছা, এই ইনফাইনাইট ভার্বের কোনো ফার্দার সাব ডিভিশন হয় না, এটা এক এবং অদ্বিতীয়। ওটা কি জিনিস আমি পরে বলছি। কিন্তু ফাইনাইট ভার্বকে আবার দুভাবে সাব ডিভাইডেড হয়। এই যে সাব ডিভিশনটা দেখছো, এইটা হচ্ছে এভি, এভি মানে হচ্ছে অক্সিলারি ভার্ব, এইটা হচ্ছে পিভি, পিভি মানে হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তাহলে দেখো এই ফাইনাইট ভার্ব থেকে কিন্তু ভেঙে দুটো অংশ এসছে, তাহলে এই দুটোকে যদি ফিউজ করে দাও তাহলে ফাইনাইট ভার্ব একটাই। যেমন আমি বললাম পেনের ক্যাপটা তুই বার করে, যে পেন আর ক্যাপটা যদি আলাদা আলাদা করি, পেনের বডি আর ক্যাপটা, দুটো পেন হয় না, পেন একটাই। পেনটা দুটো অঙ্গ হয়, দুটো অংশ হয়, দুটো পার্ট হয় বলতে পারো, ঠিক জাস্ট লাইক দ্যাট। তাহলে আমি যেটা বলতে চাইছিলাম, এইরকম একটা অক্সিলারি ভার্ব, সুইটেবল অক্সিলারি ভার্ব যদি সামনে লাগাই, তাহলে এটা ভার্ব হয়ে যেতে পারে ফাইনাইট ভার্ব। টেন্স আমার প্রেজেন্ট পারফেক্ট হোক কি পাস্ট পারফেক্ট হোক কি প্যাসিভ ভয়েস হোক সেটা আসছি না এখন আমি, কিন্তু ফাইনাইট ভার্ব হয়ে যাবে। আবার কি বললাম একটু আগে, যে এই বেয়ার ফর্মে যেভাবে P3 আছে, P3 এর স্টেজে লেখা ছিল কাট, সল্ভ, ওয়াশটা এখন বাদ দিয়ে দাও, ওয়াশটা তো আমি পরে যোগ করেছি। কাট, সল্ভ বা গান, এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ। তো এইটাই দেখো খুব ইন্টারেস্টিং লাগবে তোমাদের কাছে। আচ্ছা, ভার্বটা আরো কিছু বলার ছিল। প্রিন্সিপাল ভার্ব আবার কিন্তু দুটো ভাবে সাবডিভাইডেড হয়, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। আজকে এটা আমি যাচ্ছি না, এটা ঢুকতে গেলে অনেকটা টাইম লেগে যাবে। ওই পার্টিসিপেলটা এখন কভার করতে হবে একটু, তারপরে এটা পরে যদি দরকার হয়, তোমরা যদি নিড ফিল করো, ইউ মাস্ট কমেন্ট। সার্টেনলি আই উইল ট্রাই টু ফুলফিল ইউর ডেজায়ার, হোয়াট এভার ইউ নিড, whatever you wish to understand, that is our duty to fulfill. ধরো ওই এই একটা উদাহরণ কিন্তু মনে রাখো, বুঝলে তো? ধরো এটা আমি আবার লিখছি একবার, হ্যাঁ। P1 চোখের সামনে না থাকলে একটু অসুবিধা হবে। P2, P3। P1টা কি বলেছিলাম? প্রেজেন্ট। P2টা বলেছিলাম পাস্ট। P3টা বলেছিলাম পাস্ট পার্টিসিপেল, নিশ্চয়ই মনে আছে। ওই যেটাই লিখেছিলাম ওটা আরেকবার লিখলাম। এখন এই দুটো ভাব নিয়ে ধরো, আচ্ছা আমি প্রথমটা লিখছি, একটা উদাহরণ লিখছি। এই ছোট হাতের ই ফুল স্টপ, ছোট হাতের জি মনে হচ্ছে এক্সাম্পল। হি কাট দ্য ফ্রুটস, আক্ষরিক যদি বাংলা করো, সে কাটে বা কেটেছিল, আর দুটো চেহারাই তো এক। যদি প্রেজেন্ট হয় তাহলে আমাকে বলতে হবে সে কাটে, আর যদি পাস্ট হয় আমাকে বাংলায় বলতে হবে কেটেছিল ফলগুলো। তাহলে এখন এই কার্ডটা আমি দেখে কি করে চিনবো যে এটা P1 থেকে নেওয়া, P2 থেকে নেওয়া না P3 থেকে নেওয়া? এটা কিন্তু আগে আমাকে বুঝতে হবে। দেখো, যদি এটা প্রেজেন্ট হতো, ধরে নাও এটা প্রেজেন্ট টেন্সে আছে, কল্পনা করে নাও, তাহলে এটা তো তোমরা জানো যে থার্ড পারসন সিঙ্গুলার নম্বরের সঙ্গে প্রেজেন্ট টেন্স হলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়। তাহলে কিন্তু এটা হতো হি কাটস দ্য ফ্রুট, এটা হওয়া উচিত ছিল যদি প্রেজেন্ট হতো, তাহলে এটা কারেক্ট সেন্টেন্স হতো। কিন্তু যেহেতু আমি এই এসটাকে লিখিনি, তার মানে আমাকে ধরতে হবে যে এটা হচ্ছে P2। P2 P2 মানেই তো হচ্ছে ফাইনাইট ভার্ব, পাস্ট
প্রেজেন্টটাও ফাইনাইট ভার্ব, পাস্টটাও ফাইনাইট ভার্ব। ওইটা নিয়ে গন্ডগোল আছে, গন্ডগোল না, ওটা একটু টুইস্ট আছে, এগুলো তো কোনো টুইস্ট নেই, ঠিক আছে? তো তাহলে এটা পাস্ট টেন্স। এইবার যদি আমি এই সেন্টেন্সটায় ধরো সাবজেক্টটাকে একটু পাল্টে দিই, ধরো আমি লিখলাম দে কাট দ্য ফ্রুটস, তাহলে দেটা সাবজেক্ট, এটা ফাইনাইট ভার্ব, এটা অবজেক্ট। আবার কিন্তু ওই প্রশ্নের সম্মুখীন আমরা হব, এই কার্ডটা কোথাকার, এখানকার না এখানকার। এখন এই P1 P2 নিয়ে ভাবছি, P3টা পরে আসছি, হ্যাঁ, P3টাকে এখন ভুলে যাও, এখন এই দুটোকে দেখো। এইটার ক্ষেত্রে কিন্তু বলা আমার যাচ্ছে না যেটা প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স, কারণ দেখো এখানে সাবজেক্টটা আছে প্লুরাল। যদি প্রেজেন্ট টেন্সে হয় ভার্বের সঙ্গে এস যোগ হবে না, সরি, যদি প্রেজেন্ট টেন্স হয় ভার্বের সঙ্গে এস যোগ হবে না, অর্থাৎ এই কাট যেরকম দেখছো বিয়ার ফর্ম, সেই বিয়ার ফর্মে ইউজ হবে। আর পাস্ট টেন্স হলেও তো এটা কাটই হবে। তাহলে এই বাক্যটা দেখে কিন্তু আমি ডিটারমাইন করতে পারছি না যে দে কাট দ্য ফ্রুটস মানে এই বোঝাবো কি যে তারা দৈনিক ফল কাটে, ফলগুলো কাটতে থাকে, এটারও মানে হতে পারে। বা এমনও হতে পারে যে তারা ফলগুলো কেটেছিল। এটা বুঝতে গেলে মানে তুমি যখন একটা প্যারাগ্রাফ পড়বে বা এটা যদি কমপ্লেক্স সেন্টেন্স হয়, আরেকটা অংশ থাকে, যদি সাবঅর্ডিনেট ক্লজ থাকে, সেটা দেখে ডিটারমাইন হবে। কিন্তু এই ক্ষেত্রে ডিটারমাইন করা একটু মুশকিল, বুঝতে পারলে তো? এইবার একটা অন্য উদাহরণ দেখো। এটা তো আমাদের একটু আগে মানে আইডেন্টিফাই হয়ে গেল, এটা ফাইনাইট ভার্বই বটে, কিন্তু প্রেজেন্ট না পাস্ট ঠিক বুঝতে পারছি না বাক্যের কনস্ট্রাকশন থেকে। আফটার অল ফাইনাইট ভার্ব, আমি P1 P2 এই জন্য লিখিনি। তাহলে তারা ফলগুলো কেটেছিল বা ফলগুলো দৈনিক কাটে, এই ধরনের একটা মানে দাঁড়াচ্ছে, ঠিক আছে? এবার এর নিচে যদি আরেকটা বাক্য লিখি আমি, ডেটা সাবজেক্ট, সোল্ড, সেল, সোল্ড জানো, সোল্ড হচ্ছে পাস্ট টেন্স, তার মানে এটা ফাইনাইট ভার্ব। P2 আছে ফাইনাইট ভার্ব, ফ্রুটসটাও অবজেক্ট। তাহলে এই কার্ডটা কি? এটাই হচ্ছে আজকে আমাদের বিষয়, যেটার জন্য এতক্ষণ ধরে এত কথা বললাম। এই কার্ডটা কিন্তু অ্যাডজেক্টিভ। তোমরা খুব সহজেই বুঝতে পারবে। ফল, ফল মানে তো একটা বস্তু, ফল মানে তো একটা, আমরা 1 সেকেন্ডের জন্য চোখটা বন্ধ করো, করে চোখটা খোলো, তোমার পৃথিবীতে তোমার সামনে যা কিছু দেখতে পাচ্ছ অল আর নাউন, বা যা কিছু ফিল করতে পারছো। হাওয়া দেখতে পাচ্ছ না, হাওয়া বইছে, কিন্তু বুঝতে পারছো হাওয়া বইছে, দেখতে পাচ্ছ বা ফিল করতে পারছো, সবই নাউন। সেই নাউনের যে কোয়ালিফিকেশন বোঝায়, নাউনকে যে কোয়ালিফাই করে যে ওয়ার্ড, দ্যাট ইজ অ্যাডজেক্টিভ। তাহলে দে সোল্ড দ্য কাট ফ্রুটস মানে তারা বিক্রি করেছিল কাটা ফলগুলো। ফলগুলো কিরকম ছিল? এই যে একটু আগে বললাম হোয়াইট চক, চকটা কিরকম ছিল? হোয়াইট কালারের। তাহলে এটা যদি নাউন হয়, তাহলে তারা বিক্রি করেছিল এই ধরনের জিনিস মানে কাটা ফল। এখানে এই কাটটা কিন্তু অ্যাডজেক্টিভ, অবশ্যই উইক অ্যাডজেক্টিভ, এখন আমি উইক স্ট্রং এ যাচ্ছি না। তাহলে দেখো একই স্পেলিং, একই রকম চেহারা, একই রকম উচ্চারণ, এই বাক্যে এটা ফাইনাইট ভার্ব, এই বাক্যে এটা অ্যাডজেক্টিভ।
তাহলে ওই ডবল রোল হলো না? অভিনেতা তো একই, মানে চেহারাটা তো একই, এখানে ফাইনাইট ভার্বের রোল প্লে করছে, এখানে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তাহলে তুমি বলতে পারো এই দুটো বাক্যের পরিপ্রেক্ষিতে এই যে কাট শব্দটা, এটা একটা পার্টিসিপল, বিকজ দিস পার্টিকুলার ওয়ার্ড ইজ প্লেইং দ্য রোল, দ্যাট ইজ দ্য ডবল রোল। দ্যাট মিনস দুটো পার্টস অফ স্পিচে ব্যবহার হয়েছে আলাদা আলাদা। বুঝতে পারলে? আরেকটা উদাহরণ দিলে ভালো হয় নাকি? আরেকটা দিচ্ছি। এটা নিচে এবার সলভ, সলভ, সলভ। এখন তো P3টাকে আমি দেখতে বারণ করেছি, এখন তো এই P1 P2 দেখো, এখানে তো আর কোনো কনফিউশন নেই, এটা সলভ মানে P2 নিয়েছি, ফাইনাইট ভার্ব তো এটা বটেই, পাস্ট টেন্সে আছে, ঠিক আছে, অর্থাৎ এটা P2, এটা তো সাবজেক্ট। অঙ্কটা সমাধান করেছিল বা অঙ্কটা করেছিল, ঠিক আছে। আরেকটা বাক্যে লিখছি দেখো, he examined the solved sum। এইটাকে যদি এখানে কলমে ফেলি তাহলে এক্সামিন, এক্সামাইন্ড, এক্সামাইন্ড হবে, ঠিক আছে। তো তাহলে হি এক্সামিন্ড দ্য সলভড সাম, এটা কেন অবজেক্টিভ? সে পরীক্ষা করেছিল বা সে খাতা দেখেছিল, সে চেক করেছিল, যাই বলো, কোন অঙ্কটা সমাধান করা অঙ্কটা, মানে করা অঙ্কটা সে দেখেছিল। তাহলে অঙ্কটা কি ধরনের অঙ্ক ছিল না? সলভড সাম ছিল, আনসলভড ছিল না, সলভড। অঙ্কটার একটা কোয়ালিটি বোঝাচ্ছে, এটা এখানে অ্যাডজেক্টিভ, অবশ্যই উইক অ্যাডজেক্টিভ হবে। আমি পরের এপিসোডে তোমাকে উইক অ্যাডজেক্টিভ, স্ট্রং অ্যাডজেক্টিভ তোমাদের খুব ভালো করে বোঝাবো। আজকে যদি এইটা বুঝতে পারো, তাহলে দেখো এই সলভড যা স্পেলিং, এই সলভডেরও তাই স্পেলিং, কিন্তু এখানে এর রোল প্লে করছে ভার্বের, ফাইনাইট ভার্বের, এখানে এর রোল প্লে করছে অ্যাডজেক্টিভের। উইক হোক বা স্ট্রং হোক, অ্যাডজেক্টিভ আফটার অল। তাহলে তুমি আবার বলতে পারো যে এই দুটো বাক্যের পরিপ্রেক্ষিতে এই পার্টিকুলার শব্দটা একটা পার্টিসিপল। ক্লিয়ার হলো? প্রশ্ন হয়তো থাকতে পারে। আগেই আমি বলেছি শুরুতে, শারীরিক কন্ডিশন আজকে ভালো না, জ্বর হয়েছে কদিন ধরে। আমি কথা দিচ্ছি, যদি প্রশ্ন রাখো, প্রতিটি প্রশ্ন আমি তোমাদের, প্রতিটি অনুসন্ধিৎসে আমি তোমাদের নিরসন করব। পরের এপিসোডে আবার দেখা যাবে। টিল দেন মাই ডিয়ার স্টুডেন্টস, ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনাটা মন দিয়ে করো। গুড নাইট।